ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ স্থাপিত হয়েছে 2016 সালে এবং ভারতীয় মজদুর সংঘের অ্যাফিলিয়েশন পেয়েছে 2018 সালে। 2018 সাল নাগাদ বামফ্রন্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সদস্য সংখ্যা ছিল 21,000। রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের নেতৃত্বদের অহংকার, দাম্ভিকতা, বিশেষ করে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া ইত্যাদি কারণে 2024 সালে এই সদস্য সংখ্যা এসে দাঁড়িয়েছে 956 জন এবং পশ্চিম ত্রিপুরা জেলায় টিআরকেএসের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 41 জন। সার্বিক ঘটনা বিচার বিশ্লেষণ করে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কার্যকারিণী বৈঠকের মাধ্যমে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘকে রাজ্য কমিটিকে পুনর্বিন্যাস করা হয়েছে এবং এই পুনর্বিন্যস্ত রাজ্য কমিটি আগামী 3 মাসের মধ্যে টিআরকেএসের রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি জেলায় এবং প্রতিটি দপ্তর ভিত্তিক, ইউনিট ভিত্তিক আলোচনা সভা এবং রাজ্যের সকল জেলাতে প্রবাসের মাধ্যমে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘকে যথেষ্ট ঔজ্জ্বল্য এবং আলোড়িত করে সংগঠিত করে এই সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় হলো, বিগত দিনে যারা টিআরকেএসকে দুর্বল করেছিল, টিআরকেএসের টাকা যারা আত্মসাৎ করেছিল, সেই কতিপয় নেতা নেত্রী আবার নোংরা খেলায় মেতেছে। আগামী জুলাই মাসের 13-14 তারিখে টিআরকেএসের রাজ্য সম্মেলনের নামে বিগত দিনের মতো লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের সংস্কৃতি, চাঁদাবাজি ফিরিয়ে আনার লক্ষ্যে উন্মত্ত খেলায় মেতে উঠেছে। অবৈধভাবে চাঁদার রসিদ ছাপিয়ে সংঘের বিচারধারাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চাঁদা সংগ্রহের কাজে নেমে পড়েছে। আমরা টিআরকেএস রাজ্য কমিটি এই অনৈতিক ও অসাংগঠনিক কাজের তীব্র নিন্দা জানাই এবং রাজ্যের শিক্ষক কর্মচারী সমাজের কাছে অনুরোধ রাখছি চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আবারও রাজ্যের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করছি, এই সময় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হন এবং চাঁদা দেওয়া থেকে বিরত থাকুন। একান্তই যদি কেউ স্বেচ্ছায় অনুদান দিতে চান তাহলে টিআরকেএসের ব্যাংক অ্যাকাউন্টে জমা করুন। নগদ অর্থরাশির লেনদেন না করিবার অনুরোধ রাখছি এবং আমরা ধীরে ধীরে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘকে ডিজিটাল বানানোর প্রয়াস নিচ্ছি। আসুন কর্মচারী বন্ধুগণ, আপনারা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘকে ট্রান্সপারেন্ট করুন, ডিজিটাল করুন। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, তবে সাংগঠনিক কাজকর্মে আর্থিক সাহায্য আবশ্যক। সাথে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ যেহেতু স্বচ্ছ অ্যাকাউন্টিং সিস্টেমের বিশ্বাসী, তাই সকলের কাছে অনুরোধ রাখছি, কোনো কার্যকর্তা স্বেচ্ছায় সংঘকে আর্থিক অনুদান করতে চান তবে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করবেন এবং যার নম্বর হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বাদারঘাট শাখার অ্যাকাউন্ট নম্বর 80170122364423, আইএফএসসি নম্বর PUNB0RRBTGB। অন্য আরেকটি অ্যাকাউন্ট আছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, বটতলা ইউনিট ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর 0037120104852। বন্ধুগণ, সাথে এটাও পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো ছাড়া ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটাও জানান দিচ্ছি যে আগামী 6/7/2024 সনের রোজ শনিবার সন্ধ্যা 6 ঘটিকায় টিআরকেএসের কেন্দ্রীয় কার্যালয়ে আখাউড়া রোডস্থিত এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে রাজ্য কমিটির আলোচনাক্রমে। উক্ত কমিটিতে টিআরকেএসের রাজ্য কমিটির সকল পদাধিকারী, সদস্যা এবং জেলা, মহকুমা ও বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে কতজন সদস্য? বর্তমানে আপনাদের ইয়েতে কতজন মেম্বার আছে? এখন তো হিসাব মতে 956 জন আছে। তো আমরা তাই ডিস্ট্রিক্টে গিয়ে সেই টিআরকেএসকে পুনর্জাগরিত করার জন্য যারা ঘরে বসে আছেন তাদেরকে আবার ডেকে এনে আবার
আলোড়িত করার প্রয়াস নিচ্ছি। অলরেডি গোমতী জেলায় আমরা সেরকম অনুষ্ঠান করেছি, সিপিআই জেলায় করেছি, আরও অন্যান্য ডিস্ট্রিক্টও করব। এই যে 22,000 কর্মচারী সংঘের নেতৃত্ব ওদের অহংকার দাম্ভিকতার কারণে আজকে সদস্য সংখ্যার এই অবস্থা, তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? আপনাদেরই তো নেতৃত্ব। তাদের বিরুদ্ধে নতুন পরিমার্য পুনর্বিন্যস্ত কমিটি আবার সিদ্ধান্ত নেবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যই চিন্তা ভাবনা চলতেছে। সেটা কবে নাগাদ হয়েছিল কমিটি পুনর্বিন্যাস? এটা 20 জুন 2024 হয়েছে। 20 জুন। হ্যাঁ, এই বিষয়টি কি অবৈধ ছিল? একটা বলুন। এই বিষয়ে বিশ্বাস করি, জানি না হয়তো আমার যারা গুরুজনেরা আছে এখানে ওনারা আমার সাথে সহমত হবেন কিনা। একমাত্র কারণ হচ্ছে বর্তমান ডিক্টেটরশিপ যেটা টিআরকেএসে চলছে, একনায়কতন্ত্র, এক দুজন নেতৃত্ব দ্বারা একনায়কতন্ত্র চলছে, এবং সেই একনায়কতন্ত্রতে মানুষ কর্মচারীরা বিতস্তত হয়ে হয়তো ওনাদের রিনিউটা করে নিচ্ছেন না। আমাদের সাথে কর্মচারী নেই, আমরা এই কথা একবারও বলবো না, হয়তো সময় মতো ওরা রিনিউটা করে নিচ্ছেন না, এবং সেই রিনিউটা করার জন্যই আবেদন করছি আমরা যে সিস্টেমে রিনিউ হোক, অ্যাকাউন্টের মাধ্যমে রিনিউ হোক, ক্যাশ টাকার লেনদেন যাতে না হয়। আমরা এটার ব্যাপারে একদম 100% স্ট্রেস দিচ্ছি যাতে ক্যাশ টাকার কোনো, আজকে ডিজিটাল যুগ, 99.9% এমপ্লয়ি ইউপিআই ইউজ করে, ডিজিটাল ট্রানজ্যাকশন করে। যদি টাকা দিতেই হয় সেটা অ্যাকাউন্টের মাধ্যমে দিই, প্রপার অ্যাকাউন্টিং সিস্টেমে আসো, কারণ ক্যাশ টাকা 9-6 হয়, এটা ফ্যাক্ট। বাকি 21 রাজনৈতিক দলের হয়ে ভোট চাইতে যাব না, আমাদের প্রতিদ্বন্দ্বিতা কারোর সাথে নেই। আমরা বিচারের ফারাক আছে, বিচারধারার ফারাক আছে, আমাদের সিস্টেমের ফারাক আছে। আমরা বিএমএস এর যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী চলি। আর বিবেকানন্দ বিচার মঞ্চ হয়তো কোনো পার্টির জন্য কাজ করে বা পার্টির যে মতাদর্শ সেই হিসাবে কাজ করে। আমরা কোনো পার্টির মতাদর্শ হিসাবে কাজ করি না, আমরা সংঘের আদর্শ নিয়ে কাজ করি। বিএমএস এর যে গাইডলাইন সে নিয়ে কাজ করি। আমাদের কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা নেই। আমরা চাই সকল কর্মচারী এক মঞ্চে এসে কর্মচারী নিজের স্বার্থের জন্য কাজ করুক, নিজের স্বার্থে আদায়ের জন্য কাজ করুক, সেটা আমাদের আবদার। আমাদের সদস্য সংখ্যা ছিল 21,000-এর মতো। 18 ডিসেম্বর অবধি আমাদের সদস্য সংখ্যা ছিল 21,000 সামথিং। সেটি সময়ের সাথে সাথে যখন আবার এবার 2024-এ যখন আমাদের সেই রিপোর্টিং জমা পড়েছে, সদস্য সংখ্যার রিপোর্ট যখন কেন্দ্রে জমা পড়েছে, সেখানে দেখানো হয়েছে শুধুমাত্র এই 956 জন, যার মধ্যে সদর বিভাগ বা ওয়েস্ট ডিস্ট্রিক্টে বলতে পারি আমরা 41 জন। এখন বর্তমানে এটা হলো আমরা যেটা বিশ্বাস করি তার থেকে বেশি, অনেক বেশি আমাদের সদস্য সংখ্যা, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু যেহেতু আপনারা জানেন যে সোসাইটিতে সদস্য সংখ্যার হিসাব দেওয়া যায় না, যেরকম লেবার ডিপার্টমেন্টে দেওয়া হয়, সে কারণে এটাকে স্কিপ করে যাওয়াটা খুবই ইজি। তো সেই ব্যাপারে আমরা চাইছি যে ওই যে অবৈধভাবে যে সদস্য সংখ্যাকে লুকিয়ে যে টাকা আত্মসাৎ করার যে প্রয়াস নিয়েছে, আমরা ওইটার বিরুদ্ধে সোচ্চার হয়েছি, এবং সেই সোচ্চারতার কারণেই আমরা কমিটিকে আবার পুনর্গঠন করেছি, এবং সেই ব্যাপারে আমরা আইনত ব্যবস্থা নেব। রেজিস্ট্রেশন আমাদের কাছে, ব্যাংক অ্যাকাউন্ট আমাদের কাছে, যারা নিজেদেরকে বলছে যে ওরা টিআরকেএসে চাঁদা তুলছে, আপনি যেরকম দাদা যেরকম বললো যে আমাদের কাছে এরকম, আমি গতকালকেই খবর পেয়েছি যে কমলপুরে এইভাবে একজন মহিলা এইভাবে চাঁদা তুলছে। আমরা ওনাদেরকে আইডেন্টিফাই করে অবশ্যই প্রশাসনিক মতে যেভাবে সিস্টেমে ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ব্যাপারে অবশ্যই সচ্ছল হব। 20 তারিখের মিটিংটা তো অবৈধ ছিল। এই ব্যাপারে আমি আপনাদেরকে অবগত করাতে চাই যে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ গঠন হয়েছিল 2016-তে। 2016-র পরে 2018-তে কমিটি একবার পুনর্গঠন হয়, প্রথম পুনর্গঠন হয় 2018-তে। তারপর আপনারা অবগত থাকবেন 2019-এ নতুন করে দ্বিতীয়বারের জন্য কমিটি গঠন হয়। 2019-এর কমিটি আবার 2021-এ পুনর্গঠন হয়, আবার 2024-এ এটা পুনর্গঠন হয়েছে। তার মধ্যে বাদ গিয়েছে যারা রিটায়ারমেন্টে গেছে, যারা যে পদাধিকারীরা উপর স্তরে গেছে, আর যারা সংগঠনের বিরুদ্ধে কাজ করছে, ওনাদেরকে বাদ দিয়ে এখন যেই অবৈধর ব্যাপার হচ্ছে, সেখানে যদি এটা অবৈধ হয় তাহলে 2018-তে যেটা পুনর্গঠন হয়েছিল এবং 2021-এ যেটা পুনর্গঠন হয়েছিল সেটাও অবৈধ, কিন্তু সেই ব্যাপারে সোচ্চার হয়নি। আমরা রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের যিনি ভারপ্রাপ্ত ত্রিপুরাতে, ওনারা বলেছেন যে ওনাদেরকে আমরা সূচনা দেইনি, কিন্তু আমি আজকে এই প্রেসের মাধ্যমে সবাইকে জানান দিতে চাই যে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী সংঘের যিনি রাজ্য প্রভারী ছিলেন, ওনার কাছে প্রত্যেকটা মিটিং এর সূচনা, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে,
উনি আসেননি, প্রভারী কেন উপরে জানাননি সে ব্যাপারে আমরা অবগত নই। এবং যে RRKMS এর যে অবৈধ বলে একটি চিঠি ইস্যু করেছে সেটি সম্পূর্ণ অসাংগঠনিক, কারণ অ্যাজ পার বাইল কমিটি রিফর্ম করার পূর্ণ দায়িত্ব ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রাজ্য কমিটি এবং ওয়ার্কিং কমিটির কাছে আছে, এবং সেই নিয়ম অনুযায়ী পুনর্গঠন করা হয়েছে, যেটা আগেও করা হয়েছিল। 2019 একবার করা হয়েছে, 2018 একবার করা হয়েছে, 2021 একবার করা হয়েছে। সেই অবৈধতার কারণ হলো যে এখান থেকে যে রিপোর্টিং গেছে, যিনি প্রভারী উনি যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে উনি হয়তো একতরফা রিপোর্ট দিয়েছেন। আমাদের কাছে কোনো লিখিত এভিডেন্স নেই, তাই আমরা বলতে পারছি না যে উনি কি রিপোর্ট দিয়েছেন। যদি উনি রিপোর্টের মধ্যে আমাদেরকে সেই লিখিত রিপোর্টটা আমাদেরকে দেন, তাহলে অবশ্যই আমরা এটা লিখিত জবাব দেব এবং আবার আপনাদের সামনে আমরা এসে এটাকে অবগত করাবো যে যেই সিস্টেমে এটাকে বলা হচ্ছে যে এটা আইনত হয়নি, সেই সিস্টেমটা ভুল। কারণ ত্রিপুরা রাজ্য কর্মচারী নিজস্ব বাইল অনুযায়ী চলে, ভারতীয় মজদুর সংঘের সংবিধান হিসাবে চলে, এবং আমরা সংবিধানের সাথে সহমত রেখে যে সিস্টেম আছে সেই সিস্টেমে এটাকে পুনর্গঠন করা হয়েছে। এবং আমি আবারও বলছি, এটা কাইন্ডলি হাইলাইট করবেন, রাজ্য প্রভারীকে প্রত্যেকটা মিটিং এর সূচনা দেওয়া হয়েছিল, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। উনি এই মিটিংগুলো করবেন না বা কেন্দ্র থেকে না করেছেন এই মিটিং হবে না, এরকম কোনো সূচনা আমাদেরকে আজ অবধি দেয়নি। আজকের এই প্রেস কনফারেন্সে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, উনি আসেননি, জানি না কেন। এটা হয়তো উনি প্রভারী বর্তমান RRKM এর রাজ্য প্রভারী শ্রী শঙ্কর দেব, উনি প্রাক্তন TRKS এর প্রেসিডেন্টও ছিলেন, প্রাক্তন BMS এর প্রেসিডেন্টও ছিলেন, এখন BMS এর রাজ্য কমিটির একজন কার্যকর্তা।